না ভাই, অপেক্ষা করুক তেমন। আরে গান শোনার বয়স আছে, তোরা গান শোনাবি? তোরা শুধু রোমান্টিক মোডে কথা বলছিস না। আর আমরা হচ্ছে নাজমুল, বিবাহিত মানুষ, ব্যস্ত জীবন। আগের মতো কি আর মুড আছে রে? তোরা গান গাইবি, মেয়েরা দেখবি তোরা কণ্ঠ শুনে কি শুনে কি করবো? রাতে মনে কর ঘুম হারাম হয়ে যাবে। নাজমুল, কিধরে? তুই ভালো গান হারস ওই ওই এডিনের কোচিং সেন্টারের পার্টির শেষ দিন কইলি যে গানগুলো এগুলো বল। এটা ভাই আছে তারপর তো আরে দে টান দে, একটা গান টান দে, সমস্যা নাই। তা গানে না গঞ্জিকের গাইবি বেটা? গঞ্জিকের গান এনে তো কইলি। এই স্ক্যান্ডারকে দেখতেছস? এখনো আসে নাই, আসতেছে। আসলে আসবে, সমস্যা নাই, আমি করছি, আসলে বলিস। আসছে। আচ্ছা, আমরা জানি আমাদের যে বিষয়টা হচ্ছে কি, আমরা আসলে এই বিষয়টা পড়াই নাই, তো তোদের তো পরীক্ষা, শুধুমাত্র কি করব, মানে পরীক্ষার প্রশ্নগুলো পড়াবো আর কি। তো পরে এটা ভালোভাবে সুন্দরভাবে আলোচনা করবো। আমাদের টপিকের নাম হচ্ছে বিশাল বড়, আসলে এত বড় টপিকের নাম মনে রাখাই কষ্ট। 17 and 80 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ। মানে আমাদের এখানে কি নন ফিকশনাল প্রোজ কোন যুগে? 70 এবং 80 সেঞ্চুরির সময়। আর 70 সেঞ্চুরি বলতে কোনটা কোনটা বোঝায়? এই যে রেনেসাঁ যুগ। আর আমরা জানি রেনেসাঁ যুগ আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, আমাদের যে মেন যে একজন লেখক আছে যার নাম হচ্ছে কি ফ্রান্সিস বেকন, তোমরা অবশ্যই জানো। আর ফ্রান্সিস বেকন হচ্ছে কি, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ। আমরা যে প্রোজ পড়ি, এই প্রোজের জনক তোমার। তো ফ্রান্সিস বেকনের যে লেখাগুলো রয়েছে, এখানে তোমার টোটাল 6টা লেখা আছে। আমরা জানি এখানে যেগুলো হচ্ছে অফ দ্বারা শুরু। তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলে, ফার্স্ট ইয়ারে কি পড়ছিলে? অফ স্টাডিজ। তো আমরা থার্ড ইয়ারে পড়বো অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, অফ ট্রুথ, অফ প্ল্যান্টেশন, অফ এ গ্রেট প্লেস, অফ রিভেঞ্জ, অফ লাভ। মানে ফ্রান্সিস বেকন হচ্ছে মূলত কি, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ। সে জনপ্রিয়তা লাভ করছে কিসের জন্য? তার অ্যাপোরিস্টিক যে স্টাইল আছে তোমার, মানে সেটার জন্য তোমার। আর অ্যাপোরিস্টিক স্টাইল মানে হচ্ছে কি, তার যে কথাগুলো কথাগুলো হবে তোমার শর্ট, এবং হবে তোমার কি, মানে সংক্ষিপ্ত। মানে কম কথার ভিতরে যে জিনিসগুলো রয়েছে, এগুলো সে কি করবে, চমৎকার ভাবে তোমার মানে প্রকাশ করবে। এটার নাম হচ্ছে তোমার কি, অ্যাপোরিস্টিক স্টাইল। আমরা যদি লক্ষ্য করে আমরা দেখবো ফ্রান্সিস বেকনের যে লেখাগুলো অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, এখানে মূলত আমি শর্টকাট বলি, মানে এখানে বিবাহিত জীবন এবং অবিবাহিত জীবনের মানে সুবিধা এবং অসুবিধা কি কি, মানে এগুলা কি করছে, আলোচনা করছে। এখন অফ ম্যারেজ তো তোমরা বোঝো, এটা হচ্ছে বিয়ে। যারা হচ্ছে বিয়ে তারা হচ্ছে তোমার হচ্ছে কি পরাধীন। পরাধীন কেমন? ফ্যামিলির দায়িত্ব আছে, পরিবার আছে, এইগুলো নিয়ে কি করা লাগে তোমার, চিন্তা করা লাগে। যারা বিবাহিত ব্যক্তি, ওদের বন্ধু কম, কি জন্য? কারণ ওরা পরিবারকে সময় দেয়, বন্ধু বান্ধবের সাথে তোমার বেশি কি করতে পারে না, আড্ডা দিতে পারে না। কিন্তু যারা হচ্ছে সিঙ্গেল, তারা হচ্ছে স্বাধীন, তোমরা অবশ্যই জানো। বউ নাই, ফ্যামিলি নাই, বাচ্চা নাই, ওরা স্বাধীন, ওদের কি আছে, বন্ধু আছে। মানে বলছে ম্যারিজ এর কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। সিঙ্গেল লাইফের কি সুবিধা আছে, আবার কি আছে তোমার, অসুবিধা আছে। সিঙ্গেল লাইফটা হচ্ছে কেমন, স্বাধীন। আর তোমরা নিজেরাই জানো, যখন মানুষ স্বাধীন থাকবে, তার কি থাকবে, টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। যখন সেটা অপরাধ করবে বা দুর্নীতি করবে, তোমার কারো কথা ভাববে না। কিন্তু ম্যারেজ ডে আসে, সেটা মনে করো যে একটা কাজ করার আগে শতবার কি করা লাগবে, তোমার ভাবা লাগবে। এখানে মূলত ফ্রান্সিস বেকন বিবাহিত জীবন এবং অবিবাহিত জীবন নিয়ে কি করছে, আলোচনা করছে। এই যে অফ ট্রুথ, অফ ট্রুথ মানে হচ্ছে কি, সত্য কথা। মানে ফ্রান্সিস বেকন এখানে বলছে কি, সদায় সর্বদা তোমাদের কি করতে হবে, সত্য কথা বলতে হবে। মানে তোমরা অবশ্যই জানো, সত্য মানুষ কি করে তোমার মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে, ধ্বংস করে। তো এখানে সত্য যে কথাগুলো রয়েছে, এই কথাগুলো নিয়ে কি করছে, তোমার আলোচনা করছে। আর অফ প্ল্যান্টেশন মানে হচ্ছে কি, মানে বৃক্ষরোপণ। মানে বৃক্ষরোপণ হচ্ছে কি, অবশ্যই ভালো, এটা হচ্ছে একটা লং টাইম ইনভেস্টমেন্ট। তো ঠিক বৃক্ষরোপণের মতো যারা তোমার কি ছিল, ব্রিটিশরা ছিল, ওদের যে পলিসি গুলো ছিল, ওইগুলো ছিল তোমার কি, লং টাইম। মনে করো যে একটা ইনভেস্টমেন্ট, মানে একটা গাছ যখন লাগায়, এটার ফল কিন্তু তোমার একদিনে পাওয়া যায় না। প্রথম কি করতে হবে, গাছ লাগাতে হবে, এটার মধ্যে পানি দিতে হবে, গাছ বড় হবে, এটা যত্ন নিতে হবে, গাছগুলা কাটতে হবে, তারপর দেখা গেছে ফুল আসবে, ফল আসবে, তারপর তুমি কি পাবা, এটার মনে করো যে সুযোগ সুবিধা বা ফেসিলিটি পাবা। ঠিক এরকম ভাবে বলছে, যারা হচ্ছে কি ব্রিটিশ, ওরও তোমার এমন ছিল, ওরা যখন একটা কাজ করতো, মানে লং টাইম ইনভেস্টমেন্ট, মানে 10 বছর 15 বছর পরিকল্পনা করে কি করছে, তোমার কাজ করছে। তো মূলত এখানে অফ প্ল্যান্টেশন, এখানে বৃক্ষরোপণের সাথে সাথে মানে ফ্রান্সিস বেকন যেটা কলোনিয়ালিজম ছিল, এই জিনিসটা কি করছে, তোমার ফুটিয়ে তুলছে। অফ এ গ্রেট প্লেস মানে ভালো স্থানে, যারা ভালো স্থানে আছে, তাদের ভালো কাজ করার সুবিধা আছে, আবার দুর্নীতি করারও সুবিধা আছে। মনে করো যে একটা কি পুলিশ অফিসার,
সে ইচ্ছা করলে কি টাকা ঘুষ নিতে পারবে, আবার ইচ্ছা করলে কি মানে টাকা ছাড়াই কি করতে পারবে, জনগণের সেবা করতে পারবে। একটা ভালো যে মানব পজিশনে আছে, তার অনেক পাওয়ার আছে, তার অনেক ক্ষমতা আছে। তো ফ্রান্সিস বেকন বলছে যারা ভালো পজিশনে আছে সেটা কি করে, মানে সঠিক পথে তার ক্ষমতা মনে করো যে মানে ব্যবহার করে। এটা তো বুঝতে পারতে পারেন, ভালো পজিশনে আছে এই না যে সে দুর্নীতি করতে হবে, ভালো পজিশন আছে এই না সে পাওয়ার দেখাতে হবে। ফ্রান্সিস বেকন বলছে যার পজিশন ভালো, অবশ্যই সে দুর্নীতি কি করতে হবে, তোমার করাপশন যেটা আছে এটা বাদ দিতে হবে, মানে বাদ দিয়ে সততার সাথে কি করতে হবে, কাজ করতে হবে। তার কাজের মধ্যে হচ্ছে কি পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন, অনেস্টি, মানে যা কিছু প্রয়োজন তোমার সবকিছু থাকতে হবে। এইগুলো নিয়ে কি করছে তোমার আলোচনা করছে। এরপরে আলোচনা করছে অফ রিভেঞ্জ। রিভেঞ্জ ইজ এ ওয়ান, বলে না, রিভেঞ্জ ইজ কি যে এটা ওয়াইল্ড জাস্টিস আর কি। তোমার রিভেন হচ্ছে মানে এক ধরনের কি তোমার একটা ওয়াইল্ড জাস্টিসের কথা বলছে তোমার, মানে রিভেঞ্জ ইজ এ ওয়ান, মনে ভুলে গেছে। তো মূলত কি এখানে বলছে যে রিভেঞ্জ হচ্ছে কি একটা মনে করো যে প্রতিশোধ তোমার, মানে এটা হচ্ছে কি যে ওয়াইল্ড জাস্টিসের মতো তোমার। হ্যাঁ, রিভেঞ্জ হচ্ছে একটা ওয়াইল্ড জাস্টিস, এটা মনে করো যে বন্য, মানে এখানে বলছে যা তুমি যেটা অপরাধ করবা, যখন তুমি প্রতিশোধ নিবা, মানে সবসময় যে প্রতিশোধ নিবে এমন না, মানে মাঝে মধ্যে মানুষকে কি করতে হবে, ক্ষমা করতে হবে। আর ক্ষমা করা হচ্ছে কি মানে উত্তম কাজ। আর তুমি অবশ্যই জানো যত পারো লাইফে চলবা, অবশ্যই কি করবা, সদায় সর্বদাই মানুষকে তোমার কি করতে হবে, ক্ষমা করতে হবে। আর কোরআনের মধ্যে কিন্তু আছে টু ফরগিভ ইজ বেটার, মানে ক্ষমা করা হচ্ছে হচ্ছে কি তোমার উত্তম কাজ। তো সদায় সর্বদা মানুষকে ক্ষমা করার কথা বলছে কি ফ্রান্সিস বেকন। আবার বলছে প্রতিশোধ। মনে করো যে তুমি যুদ্ধের ময়দানে গেল, এখানে মুসলমান এবং কাফেরের তোমার কি হইলো, মানে যুদ্ধ হইলো, তো এখানে দেখা গেছে কি তুমি রিভেঞ্জ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। ওইখানে কি করা যাবে না তোমার, মানে ক্ষমা করা যাবে না। তো যুদ্ধের ময়দান ছাড়া মানে যে সামান্য যে জিনিসগুলো রয়েছে এগুলো অবশ্যই কি ক্ষমা করা মনে করো যে মানে ভালো কাজ। অফ লাভ মানে ভালোবাসা। এখানে বলছে ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড টু বি ওয়াইজ, মানে একই সাথে ভালোবাসা আবার নিজেকে মনে করো যে একই সাথে মানে জ্ঞানী মনে করা, এটা হচ্ছে তোমার কি অসম্ভব। তো ফ্রান্সিস বেকন মূলত বলছে ইট ইজ ইম্পসিবল টু লাভ, তুমি নিজে ভালোবাসবা, প্রেমিক বলবা, আবার নিজেকে জ্ঞানী বলবা, এটা তোমার অসম্ভব। কারণ যারা প্রেম করে মানে এখানে মূলত বুঝেছি কি তারা তাদের যে সেন্স আছে তোমার, এই সেন্সটা কি করে না তোমার, মানে কাজ করে না, মানে সেন্স তোমার কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সে একটা জিনিসের প্রতি কি হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। আবার প্রেমের মধ্যে তো শেখা গেলে নিজেদের বুঝো মানে কি অবস্থা হয়ে যায়, তখন দেখা গেছে তাদের লাইফ একদম তোমার কি বরবাদ হয়ে যায়। সেই জন্য বলছে মানে ভালোবাসবা আবার জ্ঞানী হবা, এটা একসাথে পসিবল না। হয় জ্ঞানী হও আর না হয় কি করো, মনে করো যে ভালোবাসো, মানে মন দিয়ে প্রাণ দিয়ে। এই হচ্ছে কি ফ্রান্সিস বেকনের তোমার এই যে টপিক। এবং এডিশন এবং স্টিল তারা একই সাথে কি দুইজন তোমার লেখক, মানে 1780 সেঞ্চুরি তোমরা জানো। এডিশন স্টিল একজন বিখ্যাত লেখক তোমার। আর আমরা জানি এই যে এডিশন স্টিল হচ্ছে কি তোমার নিও ক্লাসিক্যাল যুগের, নিও ক্লাসিক্যাল মানে হচ্ছে কি এই যে 80 সেঞ্চুরি তোমার। তো এই যে এডিশন এবং স্টিল মানে আমাদেরকে তোমার কি করেছে, মানে পাঁচটা মনে করো যে সাহিত্যকর্ম এখানে কি তাদের সম্পর্কে আমরা পড়বো। এই পাঁচটার ভিতর মধ্যে লক্ষ্য করি আমরা দেখবো, এটা হচ্ছে কি দ্য স্পেকটেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ অফ দ্য ক্লাব স্যার রোজারের চার্চ, হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টেড ইন লাভ, ডেথ অফ স্যার রোজার। এটা একটা ব্যক্তি যার নাম হচ্ছে তোমার কি স্যার রোজার, তাকে নিয়ে মূলত কি করছে এখানে তোমার আলোচনা করছে। মানে একটা ব্যক্তি, মানে আমি সহজভাবে বলি একটা ক্লাব, ক্লাবের নাম হচ্ছে কি মানে ল্যাঙ্গুয়েজ ক্লাব। হ্যাঁ, আচ্ছা তোমরা কি কথা বুঝতেছো না, এটা কোনো সমস্যা একটু বলো। না ভাই, ক্লিয়ারে বোঝা আচ্ছা কোনো যাচ্ছে। সমস্যা হলে আমাকে বললো, হ্যাঁ, অথবা গ্রুপের মধ্যে এসএমএস দিও, কারণ অনেক সময় নেট কানেকশন সমস্যা থাকে। আচ্ছা যে অফ ভাই দ্য ক্লাবের, হ্যাঁ বলো। প্রথম জায়গাটা আবার বললেন, এডিশন এডিশন যেটা পড়াইছেন আর কি। আচ্ছা ঠিক আছে। এডিশন এবং স্টিল তোমার হচ্ছে একজন নিউ ক্লাসিক্যাল যুগের রাইটার। তার বিখ্যাত লেখা হচ্ছে মনে করে যে পাঁচটা। একটা হচ্ছে দ্য স্পেকটেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ, হ্যাঁ, একটা তার টপিক আর কি তোমার। একটা হচ্ছে কি অফ দ্য ক্লাব, তারটা প্রোস্ট টাইপের লেখা। একটা হচ্ছে কি স্যার রোজার এট চার্চ, তারটা লেখা তোমার। একটা হচ্ছে কি হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টেড ইন লাভ, মানে ভালোবাসার মধ্যে ব্যর্থ হয়েছে, এটা নিয়ে কি করছে আলোচনা করছে। ডেথ অফ স্যার রোজার, মানে স্যার রোজার একটা ব্যক্তি ছিল তোমার মারা গেছে। তো এখানে মূলত প্রথমে স্পেকটেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ, এখানে কি করছে তোমার এই যে স্পেকটেটর তার নিজের যে জীবন আছে, নিজের জীবনে কি করছে তোমার আলোচনা করছে লেখকের তোমার। এটা গেল যখন আমরা এটা অফ রাখলাম, সমস্যা নেই। এই যে অফ দ্য ক্লাব থেকে শুরু করে এই যে চারটা রয়েছে, চারটা হচ্ছে কি তোমার একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করেছে। মানে একজন ব্যক্তি দেখে আমাদের অবশ্যই জানতে হবে একটা অফ দ্য ক্লাব। এই ক্লাবের ভিতরে মনে করো যে অনেক সদস্য আছে, একটা ক্লাবে তোমার সদস্য থাকে না, অনেক ধরনের মনে করো যে সদস্য থাকে। এই অফ দ্য ক্লাবের ভিতরে মনে করো যে টোটাল 11 জন, না সরি,
অফ দ্য ক্লাবের ভিতরে তোমার 7 জন মেম্বার আছে, হ্যাঁ 7 জন মেম্বার তোমার, মানে 7 জন সদস্য আর কি তোমার। এই 7 জন ব্যক্তিকে নিয়ে একটা ক্লাব তোমার তৈরি হয়েছে। ক্লাব তো বোঝো, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে না তোমার, বিভিন্ন টিম আছে না, টিমের মধ্যে মেম্বার থাকে না তোমার, এমন আর কি। ওই ক্লাবের যে সদস্যগুলো ছিল তোমার ওই সময়ের ভিতরে, তারা কি করতো, ওই যে মনে করো যে পাঠাগার আছে না, যারা টাউন হলে গেছো ওখানে একটা পাঠাগার আছে, ওই পাঠাগার এমন টাইমে মনে করো যে সন্ধ্যার পরে ওরা সবাই বসে কি করতো, আড্ডা দিত এবং বিভিন্ন কি করতো, মানে বিষয়বস্তু নিয়ে কি করতো, আলোচনা করতো তোমার। এই অফ দ্য ক্লাবের ভিতরে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখবো এটা তোমাদেরকে আমি ক্যারেক্টারের কাছে নিয়ে যাই, তোমরা একটু সহজে কি করতে পারবা, মানে বুঝতে পারবে। এই যে দেখছো যে অফ দ্য ক্লাবের যে মেম্বার গুলো দেখো, এটা হচ্ছে কি তোমার মেম্বার গুলো, হ্যাঁ এই যে তোমার এখানে কয়জন আমরা দেখতে লক্ষ্য করতেছি, 3 3 6 জন, ঠিক আছে। তাহলে আমরা 6 জনের নামে পড়ি। এই যে 6 জন তোমার হচ্ছে কি, মানে অফ দ্য ক্লাবের মনে করো যে সদস্য। এর মধ্যে একজন হচ্ছে কি স্যার রোজার ডে কপারলি, মানে একটা ব্যক্তি তোমার, সেই ওই ক্লাবের কিছু সদস্য। একজনের নাম হচ্ছে কি টেম্পলার, একজন নাম হচ্ছে কি স্যার এন্ড্রিউ ফ্রিপোর্ট, একজনের নাম হচ্ছে ক্যাপ্টেন সেন্ট্রি, একজনের নাম হচ্ছে কি উইল হানিকম, একজনের নাম হচ্ছে তোমার কি এই যে ক্লার্জিম্যান। ওই 6 জন ব্যক্তি একটা ক্লাবের সদস্য ছিল তোমার। ওই 6 জন ব্যক্তি তোমার কি করতো, ওদের যে প্রতিদিন যে দিন, মানে মনে করো যে স্যার রোজা, সে হচ্ছে একটা ক্যারেক্টার, মানে কেমন ক্যারেক্টার, মনে করো যে তার বয়স্ক, মানে সে মনে করো যে ইয়াং ছিল, যখন তোমার ইয়াং ছিল একটা মেয়েকে তোমার কি করতো, পছন্দ করতো। ওই মেয়ে কি করছে না, তাকে তোমার মানে পাত্তা দেবে তোমার, অনেকবার সে কি করছে, তাকে প্রপোজ করছে, মেয়ে কি করছে, তাকে রিজেক্ট করছে। রিজেক্ট করার ফলে সে ভাই মনে করো যে 6 মাস বা 1 বছরের মধ্যে তোমার কি একটু ডিপ্রেশনে ছিল। পরবর্তী সময় ডিপ্রেশন কাটাইলো, কাটানোর পরে ভাবলো আমি যেহেতু অবিবাহিত মেয়েকে প্রপোজ করে পাই না, এটা কাজ করি, একটা বিবাহিত মানে মেয়েকে প্রপোজ করি। তো দেখলো সে এটা মহিলা ছিল, ওনার হাজবেন্ড তোমার কি করছে, মারা গেছে, মানে উইডো আর কি তোমার। ওই উইডো মহিলাকে তোমার কি করছে, স্যার রোজা, হ্যাঁ ওনার একটা ব্যক্তি আর কি, মানে সে প্রপোজ করছে। তো বিধবা মহিলা তোমার কি করছে, প্রত্যাখ্যান করছে। এবং তোমরা নিজেরাই বোঝো, মানে ছেলে গেছে বিবাহিত বিয়ে করার জন্য, এটাকে পায় নাই, আবার একটা অবিবাহিত মেয়েকে মনে করছে প্রপোজ করছে, ওই মেয়ে কি করছে তোমার রিজেক্ট করে দিছে। তো বেটা তো একদম কি করছে, ডিপ্রেশনে পড়ে গেছে, এমন ডিপ্রেশনে পড়ছে মানে 1 বছরের মধ্যে কারোর সাথে কথা কথা বলে নাই, পুরা মনে করো যে ডিপ্রেশনে চলে গেছে। তো অনেক বছর পরে ডিপ্রেশন থেকে উঠছে, এখন সে মোটামুটি অনেক বছর হয়ে গেছে তোমার, প্রায় 50-এর উপরে বা 56 বছর এমন আর কি তোমার। তো তখন সে কি করলো, মানে ভাবলো আমি সমাজের জন্য কি করব, কাজ করব। তো সমাজের ভিতরে যে চার্চ গুলা রয়েছে, অথবা সমাজের ভিতরে যে ধর্মীয় কাজগুলা, মানুষকে কি করো তোমার, যেহেতু তার ওনার কোনো উত্তরাধিকারী নাই, টাকা পয়সা যা কিছু ছিল তোমার, মানে মানুষদেরকে মূলত কি করতো তোমার, মানে দান করতো, মানে দানশীল, মানে সমাজের সকল মানুষ তাকে তোমার ভালোবাসতো। কিন্তু এই যে স্যার রোজার তোমার, তাকে অনেক তোমার বেশি কি করতো, ভালোবাসতো। তো সে ছিল কেমন একটা ভদ্র ব্যক্তি, ভালো ব্যক্তি। এই যে মনে করো যে সবাইকে সোমবার বা সানডে তোমার কি করতো, মানে ডাকতো যে চার্চের মধ্যে আসো, চার্চের মধ্যে আসো, ইবাদত করো। হ্যাঁ আবার চার্চের মধ্যে বলতো যে ঘুমানো যাবে না, কিন্তু নিজে তোমার কি করতো, মানে ঘুমায় যেত, একটা ফানি ক্যারেক্টার আর কি তোমার। এবং বলতো যে এই আমিন বলা যাবে না, আমিন বলতে হবে একবার, কিন্তু নিজে কি করতো তোমার, জোরে জোরে আমিন বলতো। মানে বয়স্ক মানুষ, একটু মনে করো যে মানে একটা খামখেয়ালি পূর্ণ একটা ক্যারেক্টার আর কি তোমার। তো এই স্যার রোজারের যে মানে ক্যারেক্টারটা, এটা হচ্ছে কি আমাদের যে লেখক ছিল তোমার, এই যে এডিশন এবং স্টিল, তারাও কি করতো, ওই ক্লাবের মধ্যে তোমার যাইতো। তো যাওয়ার ফলে মাঝে মধ্যে এডিশন স্টিল কি করতো, এই যে স্যার রোজার, টেম্পলার, স্যার এন্ড্রু ফ্রিপোর্ট, ওদের জীবনগুলো দেখতো। মানে এদের থেকে এই যে স্যার রোজার্ডে কভারলির যে জীবনীটা রয়েছে, এই জীবনীটা নিয়ে কি করলো তোমার, লেখালেখি শুরু করলো। আর লেখালেখি শুরু করতে করতে এই ক্লাবের মেম্বারদেরকে নিয়ে আমরা দেখবো মানে একটা জনপ্রিয়তা কি করছে তোমার, লাভ করছে। পরবর্তী সময় তারা কি করলো, এই যে বই বের করলো তোমার, আর বইয়ের নাম দিচ্ছে কি স্যার রোজার। এই যে কি স্যার রোজারের চার্চ, মানে চার্চের মধ্যে কি স্যার রোজারের জীবনটা, মানে উনি কেমন ছিল, চার্চের মধ্যে কিন্তু পবিত্রতা রক্ষা করতো, চার্চ পরিষ্কার করতো, মানুষদেরকে তোমার কি করতো, ধর্মীয় কাজে আহ্বান করতো, এগুলো তোমার। And এই যে স্যার রোজার যে কি করছে, ভালোবাসা মনে করো যে হতাশাগ্রস্ত হয়ে গেছে, মানে সে কি করছিল, ইয়া একটা মেয়েকে মনে করতে প্রপোজ করছিল, এটা প্রত্যাখ্যান করে দিছে। বিধবা মহিলাকে প্রপোজ করছে, এটাও প্রত্যাখ্যান করে দিছে। তো তার জীবনের যে ভালোবাসা, যে হতাশা রয়েছে তোমার, এটা নিয়ে কি করছে, আলোচনা করছে। পরবর্তী সময় ডেথ অফ স্যার রোজার, এই স্যার রোজার তোমার কি করছে, মারা গেছে। মারা যাওয়ার পরে পুরো এলাকার বাসী তার জন্য কি করছে, সমবেদনা জানাইছে। সবাই তার মৃত্যুতে আসছে, সবাই তার জন্য তোমার কি করছে, কান্নাকাটি করছে। তো এটা হচ্ছে মূলত কি আমাদের এডিশন এবং স্টিলের লেখা, মানে মূলত এখানে অফ দ্য ক্লাব ওই যে 6 জন যে মেম্বার আছে,
ছয়জন মেম্বারকে নিয়ে আলোচনা করছে। স্যার রোজারের চার্জ, ওই 6জন মেম্বারের যে একজন ব্যক্তি ছিল স্যার রোজার, তার চার্জের মধ্যে সে কি কি করতে এগুলো নিয়ে আলোচনা করছে। এবং স্যার রোজার যে ভালোবাসা হতাশাগ্রস্ত হয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছে। এবং আলোচনা করেছে কি ডেথ অফ স্যার রোজার, স্যার রোজার যে তোমার কি করছে মারা গেছে, এইগুলো নিয়ে আলোচনা করছে। আর স্পেক্টেটর অ্যাকাউন্ট অফ হিমসেলের মধ্যে কি করছে, এই যে লেখকের তোমার কি করছে জীবনী নিয়ে মনে করে যে আলোচনা করছে। এই হচ্ছে এডিশন এবং স্টিলের তোমার 5টা টপিক। আচ্ছা, এর মধ্যে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে করো, যে কোনটা বুঝো নাই। বুঝতে পারছো? না বুঝলে প্রশ্ন করবে, এখানে সমস্যা নেই। তারপর হচ্ছে কি অ্যাডভান ব্রাক। হ্যাঁ, অ্যাডভান ব্রাক তো বুঝো তোমরা, একজন বিখ্যাত অরেটর একদম, এবং হচ্ছে কি তোমার একটা বিখ্যাত মনে করো যে রাজনীতিবিদ, এবং সে হচ্ছে তোমার স্পিচ স্পিচ বুঝো, মানে ভালো বক্তা আর কি, তোমার স্পিকার যেটাকে বলে আর কি তোমার। তো তার একটা সেটা বক্তব্য দিয়েছিল ইস্ট ইন্ডিয়া বিল। আমরা জানি ইস্ট ইন্ডিয়া বিল যেটা রয়েছে এটা তো তোমার কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। এই ব্রিটিশরা কি করছে, ইস্ট ইন্ডিয়া বিলের মাধ্যমে তোমার মানে সারা যে কি আছে তোমার, এই যে ব্রিটিশ কি করছে তোমার একদম মনে করো যে ভারতীয় উপমহাদেশকে তোমার কি করছে, ধ্বংস করে দিয়েছে। তা আমরা যদি লক্ষ্য করি, আমরা কিন্তু বেশি কিছু লাগে না, একটা মনে করো যে উদাহরণ দিলে চলে। অর্থাৎ ওদেরকে অনেক 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 এক সময় বলছে একথা, আবারও বলতেছি, মানে জাস্ট বোঝার জন্য। মানে ইস্ট ইন্ডিয়া যে কোম্পানিটা রয়েছে, ওরা হচ্ছে কি শাসন করছে, সাথে কি করছে শোষণ করছে। মানুষদেরকে তোমার কি করছে, কর দিয়ে দিছে। মানে কর তো বুঝো, মানে কর, মানে কর দেওয়া লাগবে, ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্সেশন পলিসি কি করছে, চালু করছে, কর চালু করছে তোমার। এবং দেখা গেছে কি এই ইস্ট ইন্ডিয়া বিল মানে মানুষের রক্ত তোমার চুষে চুষে খাইছে। মানে মূলত ইস্ট ইন্ডিয়া বিল যে খারাপ, ওই খারাপ নিয়ে কি করছে অ্যাডভান ব্রাক তোমার কথা বলছে। অ্যাডভান ব্রাক সে কিন্তু ব্রিটিশ, সে বলছে এটা আমাদের ব্রিটিশের যে ভাবমূর্তি আছে, মানে সবকিছু কি করবে, এটা ওয়ারেন হেস্টিং, মানে সে ছিল মূলত কি এই যে ইস্ট ইন্ডিয়া বিলের মনে করো যে একদম কি দায়িত্বশীল তোমার। তো সে বলছে পার্লামেন্টের ভিতরে যে ইস্ট ইন্ডিয়া বিলের যে কর্মকাণ্ড গুলো রয়েছে এগুলো অবশ্যই কি করতে হবে তোমার, মানে বাদ দিতে হবে। আর ইস্ট ইন্ডিয়া বিল মানে ভারতের উপমহাদেশের যা কিছু আছে মনে করো যে সবকিছু কি করছে, চুষে চুষে মনে করো যে মানে নিয়ে গেছে। এটা সিম্পল উদাহরণ, মনে করো যে ওরা মানে কিভাবে ব্যবসা করতো তোমার। আর একদা কি করছে, ওরা ভারত উপমহাদেশের মধ্যে আসছে, আসার পরে মনে করো যে প্রথম ওরা টার্গেট হচ্ছে কি, ওরা এখানে তোমার চা বিজনেস করবে। চার যে তোমার কি আছে, চা পাতি আছে, এগুলা বিক্রি করবে তোমার বেশি দামে। তো ওরা কি করলো, একটা বট গাছের নিচে রাতে মনে করো যে একটা বিশাল আয়োজন করলো, এবং পুরো এলাকার মধ্যে গিয়ে বাসীকে এলান করে দিল যে আজকে সন্ধ্যা আসারের পরে আমরা কি করব, ওই বট গাছের তলে বসবো। তো সবাই তো কি করছে তোমার বট গাছের তলে গেছে বসার জন্য। তো এখানে কি করছে, গানের আয়োজন করছে, গান বাজনা হইতেছে, আগে তো বুঝ যাত্রা গান ছিল তোমার, এগুলো চলতেছে। তখন ওরা কি করলো, এই যে ইস্ট ইন্ডিয়া বিল বলতেছে যে আপনাদের সবাই তো ক্লান্ত, এই ক্লান্ত দূর করার জন্য আমাদের ব্রিটিশদের পক্ষ থেকে সকলের জন্য রয়েছে কি 1 কাপ চা। তো সবাইকে তোমার কি করলো, ফ্রিতে মনে করো যে চা খাওয়াইলো। তো মনে প্রথম দিন ছিল 10 জন, ওই 10 জন কি করছে ফ্রিতে যখন চা পাইছে, পরের দিন বলছে আবার কি আছে, আসর আছে। এই 10 জন কি করছে, আশেপাশের পরিবেশ যারা আছে সবাইকে তোমার কি করছে নিয়ে আসছে। আর বাঙালি তো বুঝো মানে ফ্রি হলে সবাই চলে আসছে। তো 10 জন করে 20 জন, পরের দিন 50 জন, এরপরের দিন পুরো এলাকার সকল মানুষ আইসা বসে থাকে কি করার জন্য, ফ্রিতে চা খাওয়ার জন্য। আর চা হচ্ছে এমন একটা জিনিস, এইটা খাইলে তোমার ক্লান্তি দূর হয়ে যায়, এবং চা পান করলে তোমার শরীরে কি আসে না, ঘুম আসে না। তো এইভাবে তোমার 10 দিন 15 দিন চা পান করাতে করাতে একটা অভ্যাস করে হঠাৎ করে কি হয়ে গেছে, ইস্ট ইন্ডিয়া বিল তোমার উদয় হয়ে গেছে। তো মানুষ তো এখন বুঝো বাঙালি মানে রাতে কি করে, বট গাছের তলে ঘোরাঘুরি করে চা মনে করো যারা পাইতেছে না, মানে পুরো এলাকার মানুষ এডিক্টেড হয়ে গেছে। ওরা শুধু কি করতেছে, চা চা তোমার খুঁজতেছে। তো হঠাৎ করে আবার কি কয়েকদিন পরে আসলো কোম্পানি, এসে সবাইকে এলান করলো যে আজকে কি হবে, আবার আসর হবে। সবাই মনে করো যে আসলো, এবং এখানে এসে বলতেছে কোম্পানির লোক যে আপনারা কি গরম পানি করতে পারেন? হ্যাঁ আমরা তো পারি। তো ঠিক আছে, তো দেখান তো গরম পানি করে। তাড়াতাড়ি কি করছে, গরম পানি করছে একটা না, বলতেছে লবণ আছে, হ্যাঁ লবণ তো আছে, একটু লবণ দেন, দিছে, একটু চিনি দেন, দিছে। এটা হচ্ছে চা পাতি, এটা কি করেন ভিতরে দিয়ে দেন। তো চা পাতি দিচ্ছে, সাথে সাথে কি হয়ে গেছে, চা হয়ে গেছে। এবং ছাঁকুনি আছে, হ্যাঁ আছে, ছাকেন, সবাইকে কি করেন চা দেন। সবাই কি করলো, চা খাইলো। একটু করে বলতেছে যে কি এই যে চা পাতাটা অনেক বিশাল দাম, এটা যে রানী আছে রানী এলিজাবেথ, ওরা কি করে এগুলা মনে করো যে মানে পান করে। তো যাই হোক, আপনারা তো সবসময় আমাদের পাবেন না, আর আমরা এখানে সবসময় আসো পসিবিলিটি না। তো আমরা কি করবো, এই যে চা চা পাতি গুলো মানে প্যাক করে নিয়ে আসছি, আপনারা কি করেন এগুলা কিনে নেন। মনে করো যে প্রথম যেটা ছিল 2 টাকা, এখন বলতেছে 10 টাকা। তো বাঙালি সবাই তো মনে করে যে পাগল হইয়া বলছে আরে কি রে, ভালো জিনিস কিনা ফেলে সবাই তোমার কি করছে, মনে করে যে কিনে ফেলছে। তো এই হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া বিলের মনে করো যে কোম্পানির কি ওরা প্রচারণা। ওরা মূলত কি করছে, তোমার প্রচারণায় মনে করো যে সবকিছু কি করছে তোমার নিয়ে গেছে। প্রথমে যদি আসতো, আসলে যদি বলতো চা পাতা
এখানে দেখা গেছে কি এই যে 2 টাকা করে প্যাকেট, বাঙালি কি 2 টাকা তোমার কিনলো নইলো, তো ওদেরকে কেউ অভ্যাস করেছে, তারপরে বিক্রি করছে। তো এডমন্ড ব্র্যাকের ইস্ট ইন্ডিয়া বিলের যে অপকর্মগুলা, এগুলো তুলে একটা কি করছে, বক্তব্য দিচ্ছে পার্লামেন্টের ভিতরে। এটার নাম হচ্ছে কি স্পিচ অন দা ইস্ট ইন্ডিয়া বিল। আর আমাদের সর্বশেষ হচ্ছে কি এই যে স্যামুয়েল জনসন। আমরা জানি স্যামুয়েল জনসন তাকে বলা হয় এই যে ফাদার অফ ইংলিশ ডিকশনারি। এটা আমাদের ডিকশনারি রয়েছে, এই ডিকশনারি হচ্ছে কি তোমার এই যে জনক তোমার। তো স্যামুয়েল জনসনের যে লাইফ অফ কাউলি, আমরা জানি আব্রাহাম কাউলি তোমরা পড়ছিলা। 7 জন কি আছে, এই যে মনে করো যে মেটাফিজিক্যাল কবি আছে, আমরা ধরো ছন্দ পড়াইছিলাম, যেমন ডান, হারবেট, কাশু কাকা বন খায়, কেরু এবং কাউলে তোমার কি খেলে, এই যে মার্বেল খেলে। তো ডান, হারবেট, কাশু, ওর হচ্ছে কয়জন, এই যে 3 জন, ডান, হারবেট, কাশু কাকা, হ্যাঁ, বন খায়, যে বন একজন, এবং হচ্ছে কেরু এবং কাউলে তোমার কি খেলে, মার্বেল খেলে। ওর হচ্ছে কি মেটাফিজিক্যাল কবি। আর এই লাইফ অফ কাউলি, ওই যে মেটাফিজিক্যাল কবি ছিল আব্রাহাম কাউলি, ওই আব্রাহাম কাউলির জীবনে নিয়ে কি করছে, এটা মনে করো যে এটা একটা লেখা লেখছে। এই লেখা লেখছে কে, এই যে স্যামুয়েল জনসন। এই জন্য টপিকের নাম হচ্ছে তোমার কি এই যে লাইফ অফ কাউলি। এখানে মূলত স্যামুয়েল জনসনকে তোমার কি করছে, মনে করো যে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক তোমার এগুলো কি করছে, সমালোচনা করছে আর কি, প্রশংসা করছে, তোমার সমালোচনা করছে। মানে মূলত মেটাফিজিক্যাল পয়েন্ট যে আব্রাহাম কাউলি আছে, তাকে নিয়ে লেখা হচ্ছে কি লাইফ অফ কাউলি। দিয়ে হচ্ছে আমাদের কি 17 and 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজের বিষয়গুলো, এবং সবগুলো সামারি আমি কি করছি, শর্টকাট বুঝিয়ে দিয়েছি, যাতে তোমরা কি করতে পারো, মনে রাখতে পারো। তো ফ্রান্সিস বেকন, তার টপিক হচ্ছে 6টা, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, অফ ট্রুথ প্ল্যান্টেশন, অফ এ গ্রেট প্লেস, অফ রিভেঞ্জ এন্ড লাভ। এডিশন স্টিলের টপিক হচ্ছে দ্য স্পিরিট অ্যাকাউন্ট অফ হিমসেলফ, অফ দ্য ক্লাব, স্যার রোজারের চার্চ, হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, ডেথ অফ স্যার রোজার। এডমন্ড ব্র্যাকের টপিকের নাম হচ্ছে স্পেশাল ইস্ট ইন্ডিয়া বিল। আর শেমুল জনসনের টপিকের নাম হচ্ছে কি লাইফ অফ দ্য যে কাউলি। তো আমরা জানি আমাদের এখান থেকে মূলত তোমার সাজেশনের জন্য লক্ষ্য করি, আমরা দেখবে এখানে মনে করো যে ফ্রান্সিস বেকন থেকে শুধুমাত্র 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। আর তোমরা জানো পরীক্ষা হলে এখান থেকে 2টা প্রশ্ন তোমাদের আসবে। তো 3টা বললে কি তোমাদের 2টা কমন, বুঝতে পারছো? 3টা পড়বা, পরীক্ষাতে 2টা কমন তোমাদের। তো এডিশন স্টিল থেকে দেখা গেছে কি প্রশ্ন একটু বেশি, কিন্তু পড়াগুলো মজা তোমার, মানে সহজ। দেখা গেছে এভারেজ 3টা বা 4টা মনে করে যে প্রশ্ন করলে বাকিগুলো তোমরা এমনিতে পারবা। তো এটা খুবই মজার একটা টপিক, এটাও ভালোভাবে তোমরা যখন পড়াবো আশা করি বুঝতে পারবা। এবং সেমুল জনসন থেকে হচ্ছে কয়টা, 4টা প্রশ্ন, 4টা। এর মধ্যে 4 নম্বর হচ্ছে কি সামারি, এটা নতুন করে পড়া লাগবে না, জাস্ট সামারি দেখলে তোমার চলবে। হ্যাঁ, সামারি পড়লে হবে। আর 3টা প্রশ্ন তোমার, 3টা থেকে 1 2 3 4 দেখতেছো। আর এই যে যেটা তোমার বোল্ড করা আছে, এটা ইউনিভার্সের মধ্যে কি করছে, প্রশ্নটা মনে করতে আলোচনা করছে। এবং অ্যাডভান্স ব্র্যাক থেকে সেম তোমাদের শুধু 3টা প্রশ্ন, দেখো 3 নম্বর যে প্রশ্ন দেখছো, এটা দেখা গেছে অনেক ভাবে আসতে পারে, অর এটাই চেঞ্জ। মানে আমার বোঝো না, প্রশ্ন চেঞ্জ করবে। প্রশ্ন চেঞ্জ মানে কি, ওরা কথাগুলো চেঞ্জ করবে। যে গত যে পরীক্ষা হয়েছে তোমার, এতে কি 90 সেঞ্চুরি নোবেল 4th ইয়ারের, এখানে দেখা গেছে কি এই যে হুবাহু মানে শীট থেকে তোমার 7টা প্রশ্ন কি করছে, কমন করছে তোমার। তাহলে আশাবাদী মানে এর বাইরে তোমাদের আসবে না, এখানে যা আছে এইগুলো তোমরা কি পড়লে ইনশাল্লাহ মনে করো যে মানে লিখতে পারবা তোমরা। হ্যাঁ, এর বাইরে আসবে না। তো ইনকোর্সের ভিতরে কি করছে, 3টা প্রশ্ন মনে করো যে দিয়েছে তোমার। তো প্রথম হচ্ছে কি তোমার এই যে ফ্রান্সিস বেকন থেকে আলোচনা করছে। এখানে বলছি কি এগুলোর মূল্যায়ন করো ফ্রান্সিস বেকন অ্যাজ এ এসিস্ট। তো আমরা অবশ্যই মনে রাখতে হবে ফ্রান্সিস বেকন তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ আছে, ফাদার অফ ইংলিশ প্রোজ। তার লেখাগুলো হচ্ছে কি অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, অফ ট্রুথ, অফ প্ল্যান্টেশন, অফ এ গ্রেট প্লেস, অফ রিভেঞ্জ, অফ লাভ। এবং ফার্স্ট ইয়ার আমরা পড়ছিলাম, এটার নাম হচ্ছে তোমার কি অফ স্টাডিজ। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ। তাকে সে জনপ্রিয়তা লাভ করছে তার অ্যাপোরিস্টিক স্টাইলের জন্য। অ্যাপোরিস্টিক মানে হচ্ছে কথাগুলো শর্ট এবং হচ্ছে কি সংক্ষিপ্ত, এবং একজন অ্যাসে হিসাবে যে মেনটেনিং ল্যান্ড, থিসিস বেস ডিসকাশন। থিসিস বেস তো বোঝোই, মানে সে যে আলোচনা করেছে সবগুলো হচ্ছে তোমার কি এই যে বিষয় বিষয় ভিত্তিক আর কি তোমার। আমরা যাই হোক, এখন কি করবো আমরা 1 নম্বর প্রশ্নটা এটা তোমার আলোচনা করবো। তো 1 নম্বর প্রশ্ন আলোচনা করার আগে আমাদের কি করতে হবে, এই যে মেনটেনিং ল্যান্ড যে পয়েন্ট গুলো আছে আমাদের কি করতে হবে একটু মনে করো যে জানা লাগবে। প্রথম পয়েন্ট হচ্ছে তোমার কি এই যে মেনটেনিং ল্যান্ড। এখন মেনটেনিং ল্যান্ড মানে হচ্ছে কি, এটা মনে করো যে দীর্ঘতা। দীর্ঘতা বুঝো মানে দীর্ঘতা মেনটেন করা। মানে একটা এসে যে লিখবে, মানে এসের বৈশিষ্ট্য হলো কি, মানে 2500 থেকে 1500 ওয়ার্ডের মানে বেশি কোনো কি হবে না, তোমার এসে হবে না। একটা লেখক যখন এসে লিখবে, এসেটা হবে কত ওয়ার্ড, তোমার 2500 থেকে 3000 ওয়ার্ড, মানে মেনটেনিং ল্যান্ড মানে দৈর্ঘ্যটা। কিন্তু আমাদের যে ফ্রান্সিস বেকন তার যে এসে গুলো রয়েছে, এসে গুলো দেখা গেছে কি তোমার এই যে ডোন্ট এক্সিড এই যে কত 1000 ওয়ার্ড, মানে 1000 ওয়ার্ডও তোমার কি করে নাই, অতিক্রম করে নাই। আর এই জন্য তাকে বলা হয় কি একজন এসিস্ট। মানে এসিস্টের বৈশিষ্ট্য যে 2500 3000 ওয়ার্ডের উপরে তোমার যাবে না।
তো তার যে লেখাগুলা 2500 3000 থেকে আরো ছোট, মানে শুধুমাত্র কি 1000 ওয়ার্ডের। এবং তার যে লেখাগুলো হচ্ছে সংক্ষিপ্ত মানে শর্ট। আর শর্ট মানে যে এই না যে ফ্রান্সিস বেকন এই বিষয় সম্পর্কে তোমার কি নাই, অবগত নাই বা নলেজ নাই, তার অবশ্যই নলেজ আছে। মানে ফ্রান্সিস বেকন তোমার কি করে, বিশ্বাস করে, কি বিশ্বাস করে, ব্যাবিট ইজ দ্য সোল অফ উইট, মানে কম কথার ভিতরে কোনো জিনিসকে তোমার মানে গুছানো অথবা বুঝিয়ে তোলা, অথবা ব্রেভিটি ইজ এ সোল অফ উইট, এটা হচ্ছে কি তোমার বিচক্ষণতার লক্ষ্য। তো আমরা এই জন্য বলতে পারি মেনটেনিং ল্যান্ড, এটা প্রথম পয়েন্ট। মানে মেনটেনিং ল্যান্ড এটা আছে তোমার 2500 থেকে 3000 ওয়াট হবে না, কিন্তু ফ্রান্সিস বেকনের যে এসে গুলো আছে তার থেকে কম, শুধুমাত্র 1000 ওয়াট। আর 1000 ওয়াট মানে এই না যে তার একটা বিষয় সম্পর্কে অবগত না বা নলেজ নাই, সে বিশ্বাস করে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। এর জন্য দেখা গেছে কি তার লেখাগুলো হচ্ছে তোমার কি ছোট। তবে ইন্ট্রোডাকশনে দেখা যায় দেওয়া আছে দ্য ওয়ার্ড এসে ডিরাইভ ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড এসে which means to atom or to try. Francis Bacon, who is the father of modern English, আছে written 58 আছে, মানে মূলত কি করছে সে তোমার 58টা কি লিখছে, তোমার এসে লিখছে। আর এই 58টা এসের জন্য সে তোমার কি করছে, জনপ্রিয়তা মনে করো যে মানে লাভ করছে তোমার। 3 নাম্বার টপিক হচ্ছে কি থিসিস বেস ডিসকাশন। থিসিস বেস তো বুঝোই, মানে তার যে লেখাগুলো আছে সবগুলো হচ্ছে কি থিসিস বেস। সে যেখানে তোমার কি করছে, ভালোবাসার কথা বলছে, অফ লাভ, এখানে ভালোবাসা নিয়ে আলোচনা করছে। অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, এখানে বিবাহিত জীবন নিয়ে তোমরা কি করছে, আলোচনা করছে। অফ এ গ্রেট প্লেস, এখানে সে কি করছে, ভালো পজিশন যারা থাকবে তাদের জিনিসগুলো কি, অথবা অফ স্টাডিজ মানে শিক্ষা কি, এবং শিক্ষা করতে কি কি তোমরা পড়ছিলে না ফার্স্ট ইয়ারে, স্টাডিজ নট ফর ডিলাইট ফর অর্নামেন্ট এন্ড ফর এবিলিটি। মানে প্রত্যেকটা লাইন হচ্ছে কি তার থিসিস বেসড, মানে সে যে টপিক নিয়ে লিখবে ওই টপিক নিয়ে তোমরা কি করবে, আলোচনা করবে। তো যাই হোক, আমরা দেখবো অ্যাজ ইউ আমরা জানি that essay is a short composition on a topic based on thesis। মানে এসে মানে হচ্ছে কি একটা কম্পোজিশনের মতো তোমার, মানে একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করে। এট দ্য ভেরি আউটসাইড অফ হিজ এসে, মানে ফ্রান্সিস বেকনের এসে গুলোর প্রথমে মানে বেকন হ্যাজ ডিক্লেয়ার, সে ঘোষণা করেছে দ্যাট হিজ ডিসকাশন ইজ বেসড অন কি থিসিস এবং হচ্ছে অবজারভেশন। মানে ফ্রান্সিস বেকনের যে আলোচনাগুলো রয়েছে সবগুলো তো তোমার কি থিসিস এবং হচ্ছে কি অবজারভেশন। অবজারভেশন বুঝে মানে পর্যবেক্ষণমূলক তোমার। এবং ফ্রান্সিস বেকন দেখবো দ্য বিগিনিং অফ দ্য এসে, তার এসে শুরুতে অফ এ গ্রেট প্লেস গিভস আমাদেরকে দিয়েছে দ্য আইডিয়া অফ কি এই যে থিসিস বেসড কি ডিসকাশন। তো তোমরা ইচ্ছা করলে কি এখানে অফ গ্রেট এর পরিবর্তে এই যে অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, এবং হচ্ছে কি অফ অফ মনে করো যে ট্রুথ, অথবা হচ্ছে কি এই যে মনে করো যে অফ লাভ, মানে যে কোনো একটা টপিক দিয়ে ওই টপিক থেকে তোমরা কি একটা মনে করো যে লাইন লিখে দিলে তোমার হবে, আর কোনো কি নাই, সমস্যা নাই। যে কোনো এটা কি করতে পারবো, আমরা লিখতে পারবো। পারপাস মানে উদ্দেশ্য, উদ্দেশ্য তো বুঝো, মানে সে যে টপিক নিয়ে আলোচনা করবে, মানে তোমার কি করছে সেই টপিকটা তোমার মানে সুন্দরভাবে কি করছে, মানুষকে মনে করো যে মানে বুঝিয়েছে, অথবা বুঝানো তোমার কি করছে, চেষ্টা করছে। দা পারপাস অফ অ্যাসিস্ট, এবং অ্যাসিস্টের কাজ হচ্ছে আর টু পারসুট মানে অন্বেষণ করা দা অডিয়েন্সদেরকে টু অ্যাকসেপ্ট দ্য থিসিস অন দ্য সাবজেক্ট এন্ড সিম্পলি টু কি এই যে এন্টারটেইন। মানে এখানে মনে মূলত কি অ্যাসিস্টের কাজ হচ্ছে কি, তার উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্স যারা রয়েছে তারা এমন ভাবে কি করতে হবে, অডিয়েন্সদেরকে মনে করো যে আলোচনা করতে হবে বা অন্বেষণ করতে হবে বা পরিচিত করতে হবে, যাতে করে অডিয়েন্স মানে যেই বিষয়টা তোমার কি করবে, আলোচনা করবে ওই বিষয়টা কি করে অ্যাকসেপ্ট করে, এবং সিম্পলি টু এন্টারটেইন, এবং কি করতে হবে, একটু আনন্দ দিতে হবে। আমরা যদি লক্ষ্য করি ফ্রান্সিস বেকনের যতগুলা কি আছে আর্গুমেন্ট আছে, যুক্তি আছে, মানে সবগুলো যুক্তি মানে এমন কোনো অডিয়েন্স নাই যে তারা কি করবে না, তোমার মনে করো যে অ্যাকসেপ্ট না করে থাকতে পারবে না। এই জন্য বলছি কি দা আর্গুমেন্টস অফ বেকন, বেকনের যে আর্গুমেন্ট গুলো রয়েছে আর সু রিইনফোর্সিং, রিইনফোর্সিং তো বোঝে মানে জোরালো, দ্যাট যে দ্য রিডার্স ক্যান নট হেল্প দ্য অ্যাকসেপ্টিং দিস, মানে পাঠক এইগুলা মনে করো যে মানে কি করে তোমার এই যে অ্যাকসেপ্ট করা ছাড়া তোমার কোনো কি নাই, গতি নাই। তো তোমরা ইচ্ছা করে তোমরা কি ওই জায়গা বলছিলাম না, ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড ওয়াইস, অত ছোট একটা লাইন কি দিয়ে দিলে তোমার হবে, সমস্যা নাই। আবার দেখো কেন বলছি কি ওই যে অফ ম্যারেজেস সিঙ্গেল লাইফ সে বলছে ওয়াইফস আর, একটা কথা বলছে ওয়াইফস আর ইয়াং ম্যান মিস্ট্রেস, কম্পিনিয়ন্স ফর মিডল এজ এন্ড ওল্ড ম্যান কি তোমার এই যে নার্সেস। কোথায় বলছে এটা, এই যে অফ মেরিজেন তোমার হচ্ছে কি এই যে সিঙ্গেল লাইফ। তো ওয়াইফ তো বলছো মানে ওয়াইফ মানে মহিলারা বিবাহিত যারা আছে, আর ইয়াং ম্যান মিস্ট্রেস। হ্যালো, হ্যাঁ কথা কি বুঝতেছো? কারণ চলে জি গেছে, মোবাইল থেকে কানেক্ট দিচ্ছি।
একজন বললে তো বুঝতেছো কিনা? জি ভাই, বুঝে যায় বুঝে যে যায়। কারণে তো এখন মোবাইল থেকে কানেক্ট দিছি। আচ্ছা, ওয়াইফস হচ্ছে কি আর ইয়াং মেন মিস্ট্রেস আমরা জানি, মানে যারা মহিলা আছে তারা হচ্ছে কি ইয়াং মেন মিস্ট্রেস তো বুঝো, মানে যখন বিয়ে করে প্রথমে ইয়াং থাকে তখন বউ বউ লাগে তোমার। কম্পানিয়ন্স ফর দ্য মিডল এজ, মানে মিডল এজে গেলে যারা 40-50 বছর, তারপর তখন আর বউ না, তারা হয়ে যায় কি সঙ্গী, মানে একজন একজন হচ্ছে কি বন্ধুর মতো থাকবে তোমার। ওল্ড ম্যান নার্সেস, মানে যখন মনে করো যে ওল্ড হয়ে যায় তখন দেখেছি কি সেবিকা হয়ে যায়, দামা অসুস্থ থাকে, বউ তোমার কি করে মানে সেবা করে। এটা কি করছে অফ ম্যারেজ এন্ড সিঙ্গেলের মধ্যে আলোচনা করছে, যে যারা ওয়াইফ মানে মেয়েরা যখন বিয়ে করে নতুন নতুন মানে বউ বউ হিসাবে কি করে মূল্যায়ন করে, যখন মিডল হয়ে যায় সঙ্গী হিসেবে মূল্যায়ন করে, এবং যখন ওল্ড হয়ে যায় তখন যারা হচ্ছে কি তোমার বৃদ্ধ, ওদের তোমার কি করে হাজবেন্ডকে তোমার মানে সেবা করে। তো এগুলো হচ্ছে কি তোমার পারপাস, মানে মনে করো যে উদ্দেশ্য আর কি তোমার, সে যে উদ্দেশ্যগুলো ছিল ওগুলা বাস্তব করছে। এবং হচ্ছে কি ইউজ অফ ডিভাইস, ডিভাইস তো বুঝো সহজ কথা, মানে এখানে ফ্রান্সিস বেকন তাদের 58টা এসে আছে, এই প্রত্যেকটা এসে অ্যাবাউট ইন ডিভাইস, মানে ডিভাইস দ্বারা পরিচিত। ডিভাইস হচ্ছে কি এই যে মনে করো যে ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ তো বুঝোই, এই যে সিমিলি, মেটাফর, ইলিউশন, হিউমারাস, লজিক, আর্গুমেন্ট, যতগুলা কি আছে ফিগার অফ স্পিচ আছে সবগুলো দেখা গেছে কি তার লেখার মধ্যে পাওয়া গেছে। অ্যাপোরিজম মানে হচ্ছে কি তোমরা ফার্স্ট ইয়ার এটা পড়ছিলা, জানি না মনে আছে কিনা। অ্যাপোরিজম মানে হচ্ছে কি শর্ট, মানে সংক্ষিপ্ত কথাগুলো কি হবে, শর্ট হবে, সংক্ষিপ্ত হবে। যখন এগুলো ব্যাখ্যা করবে এগুলো হচ্ছে তোমার বিশাল, যখন এই যে অফ লাভ যে টপিকটা ছিল, এখানে সে বলছে ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড ওয়াইস, মানে একই সাথে ভালোবাসা এবং একই সাথে জ্ঞানী হওয়া এটা অসম্ভব। তা আমরা যেটাকে ব্যাখ্যা করি মানে কথাটা ছোট, মানে ব্যাখ্যা করলে তোমার কি হয়ে যাবে, বিশাল হয়ে যাবে। এটার নাম হচ্ছে অ্যাপোরিজম। আর অ্যাপোরিজমের জন্য হচ্ছে কি ফ্রান্সিস বেকন বিখ্যাত। ইউজ অফ ল্যাটিন এন্ড গ্রিক ফ্রেজ, তোমরা ফার্স্ট ইয়ারে কি করছিলাম, ল্যাটিন এবং কি গ্রিক ভাষা পড়ছিলাম। তো ফ্রান্সিস বেকন দেওয়া আছে এখানে যে বেকন অ্যাজ এ ম্যান অফ ভাস্ট নলেজ এন্ড এক্সপিরিয়েন্স, মানে ফ্রান্সিস বেকন ভাস্ট মানে বিশাল, অনেকগুলো সে ভাষা জানে, তো ল্যাটিন এবং গ্রিক ভাষা জানে। আমরা যদি তার লেখাগুলো পড়ি এখানে দেখবো সে অনেকগুলো গ্রিক লেটার, যে গ্রিক ফ্রেজ, গ্রিক ওয়ার্ড, গ্রিক ল্যাঙ্গুয়েজ তোমার কি করছে মানে ব্যবহার করছে। এই জন্য দেখা গেছে কি ফ্রান্সিস বেকন তোমার বিখ্যাত। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে কি তোমার ফলস, তার কিছু মনে করো যে ভুল আছে, যেমন কি ইনকমপ্লিটনেস, মানে অসম্পূর্ণ বাক্য বলছে তোমার। মিসকোটেশন, মানে মাঝে মধ্যে যে উক্তিগুলা দিয়েছে উক্তিগুলোর মধ্যে তোমার কি আছে মনে করো যে ভুল আছে। স্টেটমেন্ট যে বিবৃতিগুলো দিয়েছে এগুলোর মধ্যে কি থাকতে পারে তোমার ভুল থাকতে পারে, কারণ মানুষের কথা বলতে বোঝে, মানে ভালো দিকও আছে এবং হচ্ছে কি পজিটিভ দিকও আছে। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা, মানে মেনটেনিং ল্যান্স হচ্ছে কত 2500 থেকে 3000 বেশি না, সে হচ্ছে 1000 ওয়ার্ড। থিসিস বেসড, মানে সে যে বিষয়গুলো আলোচনা করছে সবগুলো হচ্ছে কি থিসিস বেসড। পারপাস, মানে যে উদ্দেশ্য নিয়ে কথা বলছে ওই উদ্দেশ্য তোমার কি করছে বাস্তবায়ন করছে। ইউজ অফ ডিভাইস, বিভিন্ন তোমার কি করছে এই যে 58টা এর ভিতরে বিভিন্ন ফিগার অফ স্পিচ অথবা দেখা গেছে আর্গুমেন্ট, লজিক এগুলো ব্যবহার করছে। অ্যাপোরিজম মনে হচ্ছে কি সংক্ষিপ্ত, ল্যাটিন এবং গ্রিক শব্দ ব্যবহার করছে। এবং ইনকমপ্লিটনেস, কমপ্লিটনেস, মিসকোটেশন এবং হচ্ছে স্টেটমেন্ট, এগুলো হচ্ছে তোমার তোমার কি যে তার মনে করো যে ফল্ট। এগুলো আমাদের কি ফ্রান্সিস বেকনের মনে করো যে মানে প্রশ্ন। তো আমরা বাকি যে দুইটা প্রশ্ন রয়েছে তোমার আমরা কি করব 5 মিনিট করে আলোচনা করব, আশা করি তোমরা বুঝতে পারবা। এখন হচ্ছে কি স্যামুয়েল জনসন। এখন স্যামুয়েল জনসন তো বোঝো, আমি প্রথমে বলছিলাম সে হচ্ছে কি ফাদার অফ মনে করো যে ইংলিশ ডিকশনারি, হ্যাঁ ইংলিশ ডিকশনারির জনক। তো স্যামুয়েল জনসনের একজন ক্রিটিক এবং বায়োগ্রাফার, মানে এখানে বলছে কি স্যামুয়েল জনসনকে ক্রিটিক হিসাবে এবং বায়োগ্রাফার হিসেবে কি করো আলোচনা করো। এখন ক্রিটিক তো বুঝো যে সমালোচনা করে, তা আমরা দেখবো কি করছে সে লাইফ অফ কাউলের ভিতরে এই যে আব্রাহাম কাউলকে তোমার কি করছে মানে সমালোচনা করছে। তো এই জন্য তাকে কি একজন ক্রিটিক বলা হয়। আর বায়োগ্রাফার মানে হচ্ছে কি যে একজন জীবনকে তোমার কি করবে ব্যাখ্যা করবে। তো সে লাইফ অফ কাউলের ভিতরে কি করছে এই যে আব্রাহাম কাউলের মানে সমস্ত জীবন তোমার কি করেছে আলোচনা করেছে। এই জন্য তাকে কি ক্রিটিকও বলা হয় এবং হচ্ছে কি বায়োগ্রাফারও বলা হয়। ক্রিটিক এবং বায়োগ্রাফার হচ্ছে কি যে মানুষের জীবন নিয়ে আলোচনা করবে এবং মানুষকে সমালোচনা করবে। তা আব্রাহাম লিঙ্কন আমরা দেখবো সরি যে আব্রাহাম কাউলেকে তোমার এই যে আমাদের যে লেখক স্যামুয়েল জনসন সে মূলত কি করছে এখানে তোমার মানে সমালোচনা করছে তোমার। এই জন্য হচ্ছে এটা হচ্ছে তোমার কি এটা মনে করো যে ক্রিটিক এবং তাকে কি বলা হয় তোমার বায়োগ্রাফার বলা হয়। আমরা প্রশ্নটা করলে আশা করি কি তোমরা বুঝতে পারবে। প্রশ্নটা হচ্ছে তোমাদের কত নম্বর পেয়েছে? ভাই 20 নাম্বার পেজে। আচ্ছা ঠিক আছে, 20 নম্বর পেজ। এখানে বলছে ক্রিটিক্যাল অ্যানালাইজ দ্য আর্ট অফ রাইটিং বায়োগ্রাফি অথবা কমেন্ট আলোচনা করো। ডাক্তার স্যামুয়েল জনসনের যে ক্রিটিক এবং হচ্ছে কি মনে করে যে বায়োগ্রাফার, হ্যাঁ ক্রিটিক তো বুঝো যে সমালোচনা করে তাকে বলা হয় ক্রিটিক, আর বায়োগ্রাফার তো বুঝো যে মানুষের জীবন কি নিয়ে কি করে তোমার লেখে তোমার। তো যাই হোক আমরা দেখবো মানে স্যামুয়েল জনসন এজ এ কি বায়োগ্রাফার। হ্যাঁ প্রথম পয়েন্ট হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে কি মেইনটেনেন্স অবজেক্টিভিটি এন্ড ব্যালেন্স, মানে সে যখন আলোচনা করছে
কারণ দেখা গেছে কি ভারসাম্য বজায় রেখেছে। ভারসাম্য তো বুঝছো, ভালো দিকে আলোচনা করেছে এবং খারাপ দিকে তোমার কি করছে, আলোচনা করছে তোমার। রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট, একটা মানুষের যে মনে করো যে ফ্যাক্ট গুলো বা কারণগুলো রয়েছে, মানে একটা ব্যক্তির সম্পর্কে যা কিছু দেওয়ার দরকার, মানে সবগুলো জিনিস কি করছে, আলোচনা করেছে। ইন্টারপ্রেটিভ নেচার, ইন্টারপ্রেটিভ বুঝো ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা বা সমালোচনা করা, এইগুলো সে করেছে তোমার। নেরেটিভ ফুডস, নেরেটিভ মানে হচ্ছে কি এটা বর্ণনামূলক, মানে মূলত কি করছে, এটা আমাদের যে লেখক, তার নাম হচ্ছে কি আব্রাহাম কাউলি, সে মূলত কি করছে, তার যে লেখাগুলো রয়েছে লাইফ অফ কাউলির ভিতরে, এটা কেমন ছিল তোমার, একটা বর্ণনামূলক অথবা নেরেটিভ ফুডস পাওয়া গেছে তোমার এখানে। এখানে বলছে কি রেফারেন্স অফ দ্য আদার রাইটার্স, সে তার লেখার ভিতরে অন্যান্য রাইটারের কথা বলতে, এটা না বললে হবে, এটা মনে করছে সমস্যা, তুমি ইচ্ছা করে কি করতে পারো, এই পয়েন্টটা মনে করো যে বাদ দিতে পারো, যাতে হচ্ছে লিখতে পারবে না। জনসনের যে ক্রিটিক, একজন ক্রিটিক হিসাবে তার দিকগুলো কি কি, ক্রিটিক হিসাবে আমরা দেখবো সেখানে আলোচনা করছে কাউলি এজ এ মেটাফিজিক্যাল পয়েন্ট, মানে আব্রাহাম কাউলিকে তোমার কি মেটাফিজিক্যাল কবি হিসাবে সে তোমার কি করছে এখানে সমান